আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। এই করোনাকালীন সময়ে সবাই সাবধানে চলাফেরা করতেছো। যদিও করোনার একটা আবহাওয়া, যে আবহাওয়াটা মানুষের মধ্যে একসময় বিরাজ করছিল, সেই আবহাওয়াটা এখন নাই। তারপরেও নিজেকে বাঁচার জন্য, নিজেকে সেফ থাকার জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদেরকে প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া যাবে না, এবং বাইরে গেলেও স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করতে হবে। তো বরাবরের মতোই আজকে আমি মোহাম্মদ আতিকুল ইসলাম, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ, তোমাদের নবম শ্রেণীর ফিনান্সিয়াল ব্যাংকিং নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের একটা অধ্যায়ের উপর রিভিশন ক্লাস হবে। চতুর্থ অধ্যায়ের প্রথম অংশ রিভিশন ক্লাস তোমাদের আজকে আমি নিব। অধ্যায়ের নাম হচ্ছে ঝুঁকি ও অনিশ্চয়তা। এর আগে তোমাদের এই অধ্যায় নিয়ে আলোচনা হয়েছে। আজকে তোমাদের রিভিশন আলোচনা হবে, বা যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি সেগুলো একটু রিমাইন্ড করার চেষ্টা করব। প্রথমে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে আজকে আলোচনা থেকে আমরা কি কি বিষয় শিখবো। আজকে আলোচনা থেকে আমরা ঝুঁকি ও অনিশ্চয়তার ধারণা ব্যাখ্যা করতে পারবো। তারপর কি বিভিন্ন ধরনের ঝুঁকি ও অনিশ্চয়তার উৎস চিহ্নিত করতে পারবো। তারপর আর্থিক সিদ্ধান্ত গ্রহণে ঝুঁকি ও অনিশ্চয়তার প্রভাব বিশ্লেষণ করতে পারবো। তাহলে আজকের আলোচনা থেকে আমরা এই তিনটা বিষয় শিখতে পারবো। তাহলে আজকের আলোচনার বিষয়টা কি? আজকের আলোচনার বিষয় হচ্ছে ঝুঁকি ও অনিশ্চয়তা। ঝুঁকি ও অনিশ্চয়তা জিনিসটা কি সেটা আমরা জানবো। তারপর ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য আমরা নির্ণয় করব। ঝুঁকির উৎস, চারটা উৎস থেকে ঝুঁকির সৃষ্টি হয়, সেই চারটা উৎস নিয়ে আমরা একটু আলোচনা করব। আর ঝুঁকির তাৎপর্যটা আমরা একটু ব্যাখ্যা করব। তাহলে প্রথমে চলে যাওয়া যাক ঝুঁকি বা অনিশ্চয়তা কি জিনিস। এইটা জানার আগে এই যে ছবিটা আছে, ছবিটা নিয়ে আমরা একটু আলোচনা করে দেখি। যে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ তোমরা, যে সবাই জিপিএ 5 পাওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। তোমরাও মোটামুটি মেট্রিক পরীক্ষা দিবা, সেটার জন্য উন্মুখ হয়েছে যে আমরা জিপিএ 5 পাবো। তো জিপিএ 5 পাওয়ার যে একটা আকাঙ্ক্ষা সবার মধ্যে থাকে, এইটা একটা অনিশ্চয়তার মধ্যে থাকে ছাত্রছাত্রীরা, যে আমি আসলে জিপিএ 5 পাবো কিনা, পাওয়ার সম্ভাবনা কতটুকু। এই যে জিপিএ 5 পাবা কি পাবা না, সেটা যখন তুমি ঠিক করতে পারবা না, বা তুমি যখন একটা দোলাচলের মধ্যে থাকবা, তখন ওই না পাওয়ার যে একটা আকাঙ্ক্ষা, সেটাকে বলা হচ্ছে অনিশ্চয়তা। এখন এই অনিশ্চয়তাটা আবার ঝুঁকি হিসাবে কখন আসবে? মনে করো তোমার বাবা তোমাকে একটা অফার করলো, বা একটা কথা বললো যে যদি তুমি জিপিএ 5 পাও এসএসসিতে, তাহলে তোমাকে 20,000 টাকা দামের একটা স্মার্টফোন কিনে দেওয়া হবে। এরকম তোমাকে একটা বাবা অফার করলো। যদি জিপিএ 5 না পাও, তাহলে তোমাকে একটা 5,000 টাকা নর্মাল ফোন কিনে দেওয়া হবে। তাহলে যখনই ওই অনিশ্চয়তাটাকে তুমি টাকা দিয়ে পরিমাপ করতে পারলা, যে তুমি যদি জিপিএ 5 পাও, তাহলে তুমি 20,000 টাকার একটা স্মার্টফোন পাবা, যদি না পাও একটা 5,000 টাকা নর্মাল ফোন পাবা। এই যে টাকা দিয়ে তুমি এটাকে পরিমাপ করতে পারলা তোমার অনিশ্চয়তা, তখন সেটা আর অনিশ্চয়তা থাকবে না, সেটা ঝুঁকির মধ্যে চলে আসবে। এবং এই ঝুঁকির পরিমাণটা কি হবে দেখো, যে তুমি জিপিএ 5 পেলে 20,000 টাকার মোবাইল পাবা, আর জিপিএ 5 না পেলে 5,000 টাকা পাবা। তার মানে পার্থক্যটা কত? 15,000 টাকা। তার মানে এই 15,000 টাকাটাই হচ্ছে তোমার ঝুঁকির পরিমাণ, বা ঝুঁকি। এই 15,000 টাকা তোমার জন্য ঝুঁকি। তাহলে আমি বুঝতে পারলাম, বা তোমরা বুঝতে পারলাম যে ঝুঁকি আর অনিশ্চয়তা জিনিসটা কি। আমরা বইয়ের সংজ্ঞায় যদি দেখতে যাই যে ঝুঁকি ও অনিশ্চয়তার সংজ্ঞাটা কি বলছে, দেখো, ভবিষ্যতে কোনো একটি ঘটনা ঘটা বা না ঘটার সম্ভাবনাকে যখন গাণিতিকভাবে নির্ণয় করা যায় না, তখন তাকে অনিশ্চয়তা বলে। যখন কোনো ভবিষ্যতের একটা ঘটনা ঘটার সম্ভাবনা আছে, কিন্তু সেই ঘটনাটাকে তুমি গাণিতিকভাবে নির্ণয় করতে পারছো না, বা অর্থ দিয়ে পরিমাপ করতে পারছো না, তখন সেটাকে বলা হবে অনিশ্চয়তা। এই অনিশ্চয়তাটাকেই তুমি যদি আবার পরিমাপ করতে পারো, বা সেটাকে যদি তুমি গাণিতিক ভাবে প্রকাশ করতে পারো বা নির্ণয় করতে পারো, ওই যে তুমি নির্ণয় করে ফেললা যে তোমার ঝুঁকির হার হচ্ছে 15,000 টাকা, বা ঝুঁকির পরিমাপ হচ্ছে 15,000 টাকা, এই যে তুমি গাণিতিক ভাবে প্রকাশ করতে পারলা, 20,000 টাকা থেকে 5,000 টাকা মাইনাস করে 15,000 টাকা বের করতে পারলা, এইটাকে বলা হবে ঝুঁকি। বলছি কি, অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা যায়, তার মানে সবকিছু অনিশ্চয়তা, কিন্তু যেটুকু পরিমাপ করা যাবে সেইটুকুকে আমরা ঝুঁকি বলবো, যেটুকু পরিমাপ করা যাবে না সেটুকু আমরা ঝুঁকি বলবো না। যেমন ধরো তোমার ভূমিকম্প হতেই পারে, যে কোনো সময় হতে পারে,
কিন্তু সেই ভূমিকম্পটা কখন হবে, কিভাবে হবে, কতটুকু ক্ষতি হবে সেটাকে আমরা পরিমাপ করতে পারবো? পারবো না। তাহলে ভূমিকম্প হওয়াটা কি তোমার জন্য ঝুঁকি না অনিশ্চয়তা? এটা অবশ্যই অনিশ্চয়তা, কারণ তুমি ভূমিকম্প হলে কতটুকু ক্ষতি হবে বা কখন হবে, কি পরিমাণে হবে সেটা তুমি পরিমাপ করতে পারছো না। তাই আমরা বলতে পারি যে ভূমিকম্পটা একটা অনিশ্চয়তা। এইরকম যে বিষয়গুলো আছে যেগুলো তুমি পরিমাপ করতে পারবে না, গাণিতিকভাবে প্রকাশ করতে পারবে না, সেইটাকে কখনোই আমরা ঝুঁকি বলবো না। যেটুকু আমরা প্রকাশ করতে পারবো গাণিতিকভাবে বা নির্ণয় করতে পারবো সেইটুকুকে আমরা ঝুঁকি বলবো। হ্যাঁ, ব্যবসায়িক ক্ষেত্রে ঝুঁকির একটা সংজ্ঞা বলা হয়, দেখো বলছে প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন হওয়ার সম্ভাবনাকে ব্যবসার অর্থায়নে ঝুঁকি বলা হয়। প্রকৃত ফলাফল, তুমি আশা করছো এই বছর তোমার ব্যবসাতে 20% তুমি লাভ করবা, তোমার যে মূলধন সেই মূলধনের 20% তুমি মুনাফা অর্জন করবা বা লাভ করবা, কিন্তু তুমি যখন এটা ক্যালকুলেশন করে দেখছো যে তোমার 20% লাভ হওয়ার সম্ভাবনা নাই, তুমি যেটা আশা করছো বা প্রত্যাশা করছো সেটা তুমি পাবা না বা সেটা পাওয়ার সম্ভাবনা তোমার নাই, তখন তুমি ঝুঁকির মধ্যে আছো। এই জন্য বলা হচ্ছে যে প্রত্যাশিত ফলাফল থেকে, মানে প্রকৃত ফলাফল যেটা হওয়ার কথা বা যেটা হয়েছে সেটা তোমার প্রত্যাশার সাথে যদি কোনো মিল না থাকে তাহলেই সেটাকে বলা হয় ঝুঁকি। ব্যবসা অর্থনীতিটাকে বলা হয় ঝুঁকি। তাহলে আমরা ঝুঁকি ও অনিশ্চয়তা কি জিনিস মোটামুটি বুঝতে পারলাম। এবার আমরা ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে কিছু পার্থক্য নির্ণয় করেছি বা পার্থক্য দেখাইছি, তোমরা দেখো। পার্থক্য লিখতে গিয়ে তোমরা প্রথম যেটা কাজ করবে সেটা হচ্ছে ঝুঁকি অনিশ্চয়তার দুই জায়গায় দুটো সংজ্ঞা দিয়ে দিবা, তাহলে কিন্তু একটা পার্থক্য হয়ে গেল। হ্যাঁ, দেখো লেখা আছে প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন হওয়ার সম্ভাবনাকে অর্থায়নে ঝুঁকি বলে। আবার অনিশ্চয়তার সংজ্ঞা দেওয়া আছে, দেখো যে ভবিষ্যতে কোনো একটি ঘটনা ঘটা বা না ঘটার সম্ভাবনাকে যখন গাণিতিকভাবে নির্ণয় করা যায় না তখন তাকে অনিশ্চয়তা বলে। একটা পার্থক্য হয়ে গেল। আর একটা পার্থক্য তোমরা দিতে পারো যে ঝুঁকি পরিমাপ করা যায় না, পরিমাপ করা যায়, আর অনিশ্চয়তা পরিমাপ করা যায় না। ঝুঁকি তুমি পরিমাপ করতে পারছো, ওই যে তোমার ঝুঁকি কতটুকু, তোমার এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পাওয়ার যে ঝুঁকি কতটুকু, 15,000 টাকা তুমি পরিমাপ করতে পারছো যে তুমি জিপিএ 5 পাওয়া না পাওয়ার ক্ষেত্রে মাঝখানে তোমার 15,000 টাকা দাঁড়িয়ে আছে, মানে এই 15,000 টাকা তোমার জন্য ঝুঁকি। তাহলে যেটা পরিমাপ করা যাবে সেটাকে বলবো আমরা ঝুঁকি, যেটা পরিমাপ করা যাবে না সেটাকে আমরা বলবো অনিশ্চয়তা। হ্যাঁ, বিভিন্ন কৌশলের মাধ্যমে ঝুঁকি কমানো যায়। তোমার যে ঝুঁকি 15,000 টাকা, তুমি সেটা বিভিন্ন কৌশলের মাধ্যমে কমাতে পারবা। কিভাবে কমাতে পারবা? তুমি দেখতেছো যে আমার জিপিএ 5 পাওয়ার জন্য আমাকে কি কি করা লাগবে। হ্যাঁ, তাহলে আমাকে জিপিএ 5 পেতে পারবো, আমাকে একটা স্মার্টফোন পেতেই হবে, আমাকে জিপিএ 5 পেতেই হবে। এখন তুমি দেখবা যে আমাকে জিপিএ 5 যে কোনো মূল্যে পাওয়া লাগবে, এইটা যেন আমার মিস না হয় সেজন্য আমার যা যা করা দরকার তাই করতে হবে। তখন তুমি কি করবে? তখন তুমি সেটাকে তোমার যে দুর্বল পয়েন্টগুলো আছে সেগুলো চিহ্নিত করবে। তুমি দেখবা যে তুমি ম্যাথে দুর্বল না ইংরেজিতে দুর্বল। যদি তোমার মনে হয় যে তুমি ম্যাথে দুর্বল, তুমি ম্যাথটা তুমি একটু বেশি বেশি প্র্যাকটিস করবা। হ্যাঁ, এবং অন্য কোনো সাবজেক্টে তুমি একটু গ্যাপ থাকে সেগুলো তুমি পূরণ করার চেষ্টা করবা, করে তুমি জিপিএ 5 পাওয়ার সম্ভাবনাটাকে বাড়িয়ে নিতে পারবা এবং একটা গ্যারান্টি মতো যে জায়গা তুমি নিয়ে আসতে পারবে যে না তুমি জিপিএ 5 পাবা। তাহলে যে বিভিন্ন কৌশল অবলম্বন করে তুমি ঝুঁকিটাকে কমাতে পারবা, কিন্তু অনিশ্চয়তা কমানো সম্ভব না। তুমি মনে করতেছো যে ভূমিকম্প আমি যেভাবে হোক দমন করবো, তোমার দ্বারা সম্ভব না, কারণ এটা তুমি নির্ণয় করতে পারছো না, কখন হবে সেটা জানতে পারছো না। যদি তুমি জানতে পারতা যে এই সময় ভূমিকম্প হবে, এত পরিমাণ ক্ষতি হবে, তাহলে তুমি তোমার ব্যবসা অবশ্যই তার আগে উঠায় নিতা, কিন্তু তুমি তো জানতে পারছো না। এই জন্য এটা অনিশ্চয়তা। জানতে পারলে তুমি এটা কমাই ফেলতে পারতা, বিভিন্ন কৌশলে সেটা কাভার করতে পারতা, কিন্তু যেহেতু জানতে পারছো না সেহেতু তুমি কোন কৌশল অবলম্বন করতে পারছো না। তাহলে আমরা এই তিনটা মোটামুটি ঝুঁকি অনিশ্চয়তার মধ্যে পার্থক্য দেখতে পেলাম। এবার আমরা ঝুঁকির উৎস দেখবো। হ্যাঁ, যে আমরা কোন কোন বিষয়গুলো থেকে ব্যবসা প্রতিষ্ঠানে ঝুঁকি সৃষ্টি হয়। ঝুঁকির উৎসকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে, একটা হচ্ছে বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ থেকে। ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ঝুঁকিটা কিরকম, যে প্রতিষ্ঠান ব্যবসা করছে, হ্যাঁ, তাদের জন্য দুই ধরনের ঝুঁকি সৃষ্টি হয়, বা ব্যবসায়িকদের জন্য দুই ধরনের ঝুঁকি সৃষ্টি হয়। আর বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ মানে কি, যারা ব্যবসায় বিনিয়োগ করে, বিভিন্ন শেয়ার ক্রয় করে, বন্ড ডিবেঞ্চার ক্রয় করে যারা ব্যবসায় বিনিয়োগ করে, তাদের দুই ধরনের ঝুঁকি সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, তাহলে আমরা ঝুঁকি উৎসকে দুই ভাগে ভাগ করেছি। হ্যাঁ, এখন এই ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ঝুঁকি উৎস দুই ধরনের, একটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি, একটা হচ্ছে আর্থিক ঝুঁকি। হ্যাঁ, বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে ঝুঁকি আবার দুই ধরনের, একটা হচ্ছে সুদ হারের ঝুঁকি আর একটা হচ্ছে তারল্য ঝুঁকি। তাহলে আমরা এই চারটা ঝুঁকি নিয়ে সামনে আলোচনা করবো এবং দেখবো যে কোন ঝুঁকিটা কেমন, কিভাবে সৃষ্টি হয়, কি কি ক্ষতি হতে পারে। প্রথমে আমরা যাব ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ব্যবসায়িক ঝুঁকি। ব্যবসায়িক ঝুঁকিটা কি আমরা সেটা
দেখবো এখানে কি লেখা আছে দেখো, বলছে ব্যবসা প্রতিষ্ঠান সফলভাবে চালানোর জন্য বিভিন্ন রকম পরিচালনা বাইরে সৃষ্টি হয়। একটা প্রতিষ্ঠান যখন চালানো হয় তখন বা প্রতিষ্ঠান যখন পরিচালনা করা হয়, সফলভাবে পরিচালনা করা হয়, তখন কিছু চলতি ব্যয় বা বিভিন্ন ধরনের ব্যয় সৃষ্টি হয়। উদাহরণস্বরূপ বলা যায় কাঁচামাল ক্রয়, শ্রমিকদের বেতন, অফিস ভাড়া, বীমা খরচ ইত্যাদি। হ্যাঁ, কোম্পানির আয় হতে পরিচালনা ব্যয় মেটাতে না পারার সম্ভাবনাকে ব্যবসায়িক ঝুঁকি বলা হয়। এই যে আমরা কিছু বিভিন্ন রকম পরিচালনা ব্যয় দেখতে পেলাম, কি দেখো যে কাঁচামাল ক্রয়, শ্রমিকদের বেতন, তারপর অফিস ভাড়া, বীমা খরচ, এই খরচগুলা কোন প্রতিষ্ঠান যখন মেটাতে অক্ষম হয় বা মেটাতে সক্ষম হয় না, তখন সেটাকে বলা হয় ব্যবসায়িক ঝুঁকি। এই দেখতে পাচ্ছ আমরা যে কাঁচামাল, এই কাঁচামাল ক্রয় করতে যদি আমরা ঠিক মতো না পারি, তাহলে কি আমাদের ব্যবসা পণ্য উৎপাদিত হবে? তাহলে এইটা এই খরচটা মেটাতে না পারা এটা অবশ্যই ঝুঁকি। হ্যাঁ, তারপর শ্রমিকদের বেতন, তারপরে তোমার অফিস ভাড়া। অফিস ভাড়া যদি তুমি মনে করো যে এই বছর তোমার এমন এক প্রতিষ্ঠানে যে লকডাউনের মধ্যে এমন একটা অবস্থা যাচ্ছে, তোমার অফিস ভাড়া দেওয়া সম্ভব না, তাহলে এটা তুমি একটা ঝুঁকির মধ্যে পড়ে আসো। তারপরে কি বীমা যদি তুমি বীমার টাকা বিক্রি করতে না পারো, সেটা একটা ঝুঁকির মধ্যে থাকে। এই ধরনের পরিচালনা ব্যয়গুলো যখন মেটাতে কোনো প্রতিষ্ঠান অক্ষম হয় বা সম্ভব হয় না, তখন সেটাকে বলা হয় ব্যবসায়িক ঝুঁকি। তাহলে আমরা ব্যবসায়িক ঝুঁকির সংজ্ঞা কি বলবো, যে কোম্পানি আয় হতে পরিচালনা ব্যয় মেটাতে না পারা। যে কোম্পানি প্রতি বছর এই বছর যে আয়টা করছে, সেখান থেকে তার পরিচালনা ব্যয় সে যদি মেটাতে না পারে, সেই সম্ভাবনাটাকে বলা হয় ব্যবসায়িক ঝুঁকি। এরপর আমরা দেখবো আর্থিক ঝুঁকি। আর্থিক ঝুঁকিটা তাহলে কি বলছে, এই ধরনের ঝুঁকি বহিঃস্থ উৎস থেকে অর্থায়ন করলে সৃষ্টি হয়। যদি কোনো প্রতিষ্ঠান বহিঃস্থ উৎস থেকে মানে বাইরে থেকে অর্থ সংস্থান করে বা তহবিল সংগ্রহ করে, তাহলে এই ধরনের ঝুঁকি সৃষ্টি হয়। বলছে দীর্ঘদিন দায় পরিশোধ করতে না পারলে কোম্পানির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারে এবং কোম্পানি দেউলিয়া হওয়ার আশঙ্কা থাকে। কোনো প্রতিষ্ঠান যদি দীর্ঘদিন দায় পরিশোধ করতে না পারে, তাহলে ওই কোম্পানিটার দেউলিয়া হওয়ার একটা সম্ভাবনা থাকে। ফলে এরূপ দায় পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকি সৃষ্টি হয়, তাকে আর্থিক ঝুঁকি বলা হয়। এই যে বহিঃস্থ তহবিল থেকে মূলধন সংগ্রহ করলে, এবং সেটা সেই মূলধনটা পরিশোধ করতে না পারার যদি একটা সম্ভাবনা সৃষ্টি হয়, তখন আর্থিক ঝুঁকি সৃষ্টি হয়। এই জন্য বলা হচ্ছে যে দায় পরিশোধের অক্ষমতা থেকে আর্থিক ঝুঁকি সৃষ্টি হয়। যেমন তুমি ধরো ব্যাংক থেকে ঋণ নিয়ে এসো, এটা তোমার একটা বহিঃস্থ তহবিল, ব্যাংক থেকে ঋণ নিয়ে তোমার মূলধন সংগ্রহ করেছো বা তহবিল সংগ্রহ করেছো। সেই ব্যাংকের টাকাটা তোমাকে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংকে জমা দিতে হয়, বা প্রতি বছর একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তোমাকে ব্যাংকে ফেরত দিতে হয়। সেই টাকাটা যদি পরিশোধ করতে পারবে না, এরকম একটা সম্ভাবনা সৃষ্টি হয়, তাহলে তোমার এই আর্থিক ঝুঁকির মধ্যে তুমি পড়ে যাবে বা তোমার আর্থিক ঝুঁকি হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে আমরা ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দুটো ঝুঁকি দেখলাম। এবার আমরা বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ থেকে দুই ধরনের ঝুঁকি দেখব। প্রথমে আসছে কি সুদ হারের ঝুঁকি। সুদ হারের ঝুঁকি বলছে কি দেখো, বলছে সুদের হার বাড়লে এইসব বিনিয়োগের অর্থাৎ এইসব বিনিয়োগের অর্থাৎ বন্ড ডিবেঞ্চারের বাজার মূল্য কমে। বলছে সুদের হার যখন বাড়ে, তখন যে বন্ড ডিবেঞ্চার থাকে এগুলোর বাজার মূল্য কমে। আবার সুদের হার কমলে এইসব বিনিয়োগকারীদের বাজার মূল্য বাড়ে, মানে এই বন্ড ডিবেঞ্চারের বাজার মূল্য বাড়তে থাকে। বলছে সুদের হারের পরিবর্তনের কারণে বিনিয়োগের মূল্য কমার আশঙ্কাকেই সুদের হারের ঝুঁকি বলা হয়। মানে সুদের হার যে উঠানামা করে, এর কারণে কিন্তু এই বন্ড ডিবেঞ্চার বা বিভিন্ন বিনিয়োগ যে ইয়েগুলো আছে শেয়ার, এগুলোর মূল্য ওঠানামা করে। বলছে কি সুদের হার যখন বাড়ে, তখন এইসব বিনিয়োগের বাজার মূল্য কমে, আবার সুদের হার যখন কমে, তখন এগুলো বাজার মূল্য বাড়ে। তাহলে এই যে সুদের হার কমার কারণে বা বাড়ার কারণে যে পরিবর্তন হয়, এই বন্ড ডিবেঞ্চারের মূল্য পরিবর্তন হয়, সেটাকে বলা হচ্ছে সুদ হারের ঝুঁকি। এরপরে আসছে কি তারল্য ঝুঁকি। তারল্য ঝুঁকি বলতে আমরা যেটা বুঝাবো, যে তারল্য মানে কি? তারল্য মানে হচ্ছে নগদ কোনো কিছু যখন তুমি নগদে বিক্রি করতে পারবা বা বিক্রি করার ক্ষমতা থাকবে, তখন সেটাকে বলা হবে যে সেটা তারল্য আছে। নগদ টাকা যদি কোনো কিছু তুমি বিক্রি করতে না পারো, তাহলে সেটা তারল্য থাকে না। এখানে দেওয়া আছে দেখো, বলছে বিনিয়োগকারী শেয়ার, বন্ড বা ডিবেঞ্চার ইত্যাদি বিনিয়োগ করার পর যুক্তিসঙ্গত মূল্যে বিক্রয় করে নগদায়ন করতে পারবে। মানে এই শেয়ার, বন্ড, ডিবেঞ্চার গুলো বিক্রি করে ওই বিনিয়োগকারীরা সেটা নগদ টাকায় নিতে পারবে।
কিন্তু কোনো কারণে যদি বিনিয়োগকারী সহজে এবং যুক্তিসঙ্গত মূল্যে বিক্রয় করতে না পারে তখন তারল্য ঝুঁকি সৃষ্টি হয়। তোমার তুমি বাজার থেকে একটা শেয়ার মার্কেট থেকে একটা শেয়ার ক্রয় করেছো যেটার মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে তোমার প্রত্যাশাটা কি? তোমার প্রত্যাশা হচ্ছে এই শেয়ারটা আমি যে কোনো মুহূর্তে 130 টাকা বা 40 টাকা বিক্রি করতে পারবো। হ্যাঁ, আমি 30 টাকা বা 40 টাকা লাভ করতে পারবো। যদি এই লাভটা হওয়ার সম্ভাবনা না থাকে, বরং তোমার ওই 100 টাকা মূল্যের শেয়ার তুমি আরো কম দামে বিক্রি করার একটা সম্ভাবনা বা পরিবেশ সৃষ্টি হয়, তখন তুমি তারল্য ঝুঁকির মধ্যে পড়ে যাবে। এই জন্য বলা হচ্ছে যে শেয়ার বন্ড ডিবেঞ্চারে তারল্য ঝুঁকির সৃষ্টি হয়। এরপরে আসছে কি ঝুঁকির তাৎপর্য। এই ঝুঁকির তাৎপর্যতে আমরা দুইটা বিষয় দেখব। প্রথমত যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যে কোনো কোম্পানির সাফল্য তথা সার্বিক উদ্দেশ্য সাধনে ঝুঁকির প্রভাব রয়েছে। ফলে ব্যবসা প্রতিষ্ঠানের পরিকল্পনা প্রণয়নের সময় ভবিষ্যতের সম্ভাব্য ঘটনাসমূহ বিচার বিশ্লেষণ করে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করলে অপ্রত্যাশিত ক্ষতি থেকে বাঁচা যায়। একটা উদাহরণ দিয়ে তোমাদের এই কথাটা যদি বোঝানোর চেষ্টা করি তাহলে এরকম দাঁড়ায় যে মনে করো তুমি একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছো, সেই ব্যবসা প্রতিষ্ঠানটা যে কাঁচামাল বা র মেটেরিয়াল যেটাকে বলা হয় সেটা তোমার নদীপথে আনয়ন করতে হয়। হ্যাঁ, এই নদী যে জাহাজের মাধ্যম দিয়ে আমরা আনয়ন করি বা তোমার প্রতিষ্ঠান আনয়ন করতে হয়। এই শুধু এই একটা সুবিধা চিন্তা করে তুমি কি করলা, ওই নদীর কোনো আশেপাশে তোমার ওই ব্যবসা প্রতিষ্ঠানটা স্থাপন করলা। কিন্তু দেখো তুমি একটা শুধু সুবিধার জন্য ওইখানে তুমি তোমার ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করার ফলে কোনো কারণে ঝড় হলো, বন্যা হলো বা নদী ভাঙন শুরু হলো, এইরকম একটা ব্যাপার শুরু হওয়ার কারণে তোমার প্রতিষ্ঠানটা ধ্বংস হয়ে গেল বা তোমার যে অফিসটা আছে সেটা নষ্ট হয়ে গেল। তাহলে দেখো যে এইরকম চিন্তা কখনো করা যাবে না। সবসময় তোমাকে চিন্তা করতে হবে যে সার্বিক বিষয়, শুধু একটা বিষয় সুবিধা দেখে তোমাকে ব্যবসা প্রতিষ্ঠানে নামা যাবে না, তোমাকে আরো অনেক বিষয় খেয়াল করতে হবে। তারপরে আরেকটা বিষয় থাকতে পারে কি বলছে, ব্যবসা প্রতিষ্ঠানে মুনাফা অর্জন নির্ভর করে পণ্যের বাজারের চাহিদার উপর। হ্যাঁ, পণ্যের বাজারের চাহিদার উপর বলতে কি বোঝাচ্ছে, যে মনে করো তুমি এই বছর তোমার প্রতিষ্ঠানটা বা তোমার ব্যবসা প্রতিষ্ঠানটা ছাতা উৎপাদন করে। হ্যাঁ, এই বছর তুমি ব্যাপক হারে ছাতা উৎপাদন করলা, কিন্তু কোন কারণে এই বর্ষাকালে বর্ষাটা একটু কম হলো বা বৃষ্টি একটু কম হলো। বৃষ্টি কম হলে স্বাভাবিকভাবে ছাতা বিক্রি কম হবে। হ্যাঁ, তাহলে তোমার ছাতা তোমার কাছ থেকেও বিক্রি কম হবে। কিন্তু তুমি তো আর জানতে পারছো না যে তোমার ছাতা এই বছর বর্ষা আসলে বেশি হবে না কম হবে, এটা তুমি আগে থেকে বুঝতে পারছো না, কারণ বর্ষার প্রতি কোনো কন্ট্রোল বা বৃষ্টির প্রতি কন্ট্রোল তো তোমার নাই, এটা একটা অনিশ্চয়তা। তাহলে এই অনিশ্চয়তাটা কাভার করার জন্য তোমাকে ঝুঁকি এর একটা পরিমাপ করে রাখতে হবে। কিভাবে? তোমাকে চিন্তা করতে হবে যে এর পাশাপাশি আমাকে এমন কিছু পণ্য উৎপাদন করে বিক্রি করতে হবে যে কোনো কারণে ছাতায় যদি আমি লস করি বা ছাতার যদি আমি বিক্রি করতে না পারি, তাহলে এই প্রোডাক্টগুলো বিক্রি করে যেন আমি আমার যে লসটা সেটা কাভার করতে পারি। হ্যাঁ, তো এইভাবে তোমার ঝুঁকিটা অনেকটা কমিয়ে আনা যায়। এই ছিল মোটামুটি ঝুঁকির তাৎপর্য। আজকের আলোচনা এইটুকুই। আমরা 4টা মূল্যায়ন প্রশ্ন আজ দেখবো। হচ্ছে ঝুঁকি কি, হ্যাঁ, প্রত্যাশার প্রকৃত ফলাফল এবং প্রত্যাশিত ফলাফল ভিন্ন হওয়াকে ঝুঁকি বলা হয়। ব্যবসায়িক ঝুঁকি কি বলছে, প্রতিষ্ঠান চালানোর জন্য যে পরিচালনা ব্যয় সৃষ্টি হয় সেটা যদি পরিশোধ করতে কোন প্রতিষ্ঠান অক্ষম হয় তখন ব্যবসায়িক ঝুঁকি সৃষ্টি হয়ে থাকে। অনিশ্চয়তা কি বলছে, ঝুঁকির যে অংশটুকু চিহ্নিত পরিমাপ করা যায় না বা গাণিতিকভাবে প্রকাশ করা যায় না সেটাকে অনিশ্চয়তা বলে। আর্থিক ঝুঁকি কি, দায় পরিশোধের বহিষ্কৃত তহবিল থেকে যখন কোনো অর্থ সংগ্রহ করা হয় বা তহবিল সংগ্রহ করা হয় সেটা পরিশোধের যদি কোনো প্রতিষ্ঠান ব্যর্থ হয় তখন আর্থিক ঝুঁকি সৃষ্টি হয়। তো এই ছিল তোমাদের আজকের আলোচনা। আগামী দিন এই 4র্থ অধ্যায়ের উপর একটা রিভিশন টপ টেস্ট হবে, সবাই বাসায় ভালো করে পড়বা এবং রিভিশন টপ টেস্টটা দিবা। আগামী ক্লাসে দেখা হবে এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।